আসসালামু আলাইকুম। এমএসসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের নাইম ভাই। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন এবং শক্তি এই অধ্যায়টা নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা আমরা ফিল করতে পারবো, কেননা এই অধ্যায়ে আমরা রসায়ন আমরা কোন কোন কাজে ব্যবহার করি বাস্তব জীবনে, ওইগুলোর কিছু অংশ আমরা কী করতে পারবো, ধারণা করতে পারবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। দেখো আমাদের কি আছে, প্রথমে হলো রাসায়নিক শক্তি। প্রথম টপিকটা আমি টপিক লিখে রেখেছি, এই টপিকগুলো সমাধান করাবো। এবং আরও অনেকগুলো টপিক আছে বইয়ে যেগুলো আমরা লিখি নাই, কিন্তু এর ভিতরে কি করবো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, প্রথমে হলো রাসায়নিক শক্তি। আচ্ছা, রাসায়নিক শক্তি কাকে বলে? যে যে শক্তির মাধ্যমে অণুর পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? রাসায়নিক শক্তি বলা হয়। যেমন ধরো কি H2, এটা কি একটা অণু। আচ্ছা, এই অণুটা কি থাকে? হাইড্রোজেন বন হাইড্রোজেন, এভাবে কি করে যুক্ত থাকে। আচ্ছা, এই যুক্ত থাকলো মানে এই যে শক্তির মাধ্যমে কি করছে, ওরা দুজন যুক্ত আছে, ওটাকে কি বলা হয়? রাসায়নিক শক্তি বলা হয়। রাসায়নিক শক্তি আর একটা রাসায়নিক শক্তি দুইভাবে বলতে পারো। একটা হলো কি বন্ধন শক্তি, আর একটা কি আন্তঃআণবিক শক্তি। তো বন্ধন শক্তি হলো যে বন্ধন গঠিত করছে, এটা কি বন্ধন শক্তি। আন্তঃআণবিক শক্তি হলো যে সমযোজী যৌগে, আন্তঃআণবিক শক্তি হলো সবসময় কিসে হবে? সমযোজী যৌগে। বুঝতে পারছো? সমযোজী যৌগে একের অধিক অণু যেই শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলা হয়? আন্তঃআণবিক শক্তি বলা হয়। আচ্ছা, এটা হলো কি আমাদের রাসায়নিক শক্তি গেল। দেখো তাপ, তার হলো তাপের পরিবর্তন। আচ্ছা, আমরা বিক্রিয়াগুলো দেখছি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমরা বিক্রিয়া দেখছি কি, বিক্রিয়া হলো তাপের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হলো তাপ উৎপাদী আর একটা হলো কি তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া যদি লিখি CH4 প্লাস অক্সিজেন, এটা কি হবে? CO3 CO2 প্লাস H2O প্লাস কত? প্লাস 890 কিলো জুল পার মোল। আচ্ছা দেখো, তার মানে কত? মিথেন। মিথেন হলো কি গ্যাস। আমরা গ্যাস যদি অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা দহন বিক্রিয়া ঘটি, যখন দহন বিক্রিয়া যদি হয় তার মানে কি, অথবা কি অক্সিজেন যদি জ্বালাই তার মানে কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে, জলীয় বাষ্প হবে, এবং কি আমাদের 890 কিলো জুল কি হবে? কিলো জুল পার মোল তাপ শক্তি উৎপাদন হবে। বুঝতে পারছো? তার মানে কি এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, যদি আমি সমতা করি, সমতা 2 4 4 2। আচ্ছা দেখো, ঠিক আছে। তার মানে কি হয়েছে আমাদের, কি হয়েছে? 890 কিলো জুল কি হয়েছে? তাপ উৎপাদন হয়েছে। তার মানে কি এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া আরেকটা আমরা দেখছিলাম যে ডেল এইচ দ্বারাও কি করা যায়? প্রকাশ করা যায়। আচ্ছা, ডেল এইচ মানে কি? ডেল এইচ হলো যদি নেগেটিভ থাকে তাহলে হলো কি তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে এটা কি হবে? ডেল এইচ মাইনাস 890 কিলো জুল পার মোল। বুঝতে পারছো? আচ্ছা, এই মানটা কিছু কিছু জায়গায় কিছু কিছু 92 থাকতে পারে, আবার কি 90, যেখানে যা আছে সেটাই কি আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। দেখো আচ্ছা, আবার আরেকটা আছে, ধরো কি তাপ হারি বিক্রিয়া যদি আমি এখন বলি। দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম CO3, এটাকে যদি আমরা তাপ দেই, এটা তাপ দিতে হয় হলো 176.8 কিলো জুল পার মোল। তাপ দিলে আমরা কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। বুঝতে পারছো? দেখো তার মানে কি পেলাম? ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা কি করি 176.8 কিলো জুল পার মোল, মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের জন্য কত? এত জুল কি করি তাপ যদি দেই, তাহলে কি হবে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং কত, এটা হলো ক্যালসিয়াম অক্সাইড অথবা কি চুন বলতে পারো, এবং কি কার্বন ডাইঅক্সাইড কি করতে পারে? উৎপাদন হয়। তার মানে কি এটা কি, দেখো তাপ দিতে হচ্ছে আমার আগে থেকে, এটাকে কি করা হয়? আমাদের তীর চিহ্নতে তাপ দিতে হয়। বুঝতে পারছো? তার মানে তাপ আগের থেকে দিতে হচ্ছে, তার মানে এটা কি তাপ হারি বিক্রিয়া। এটা তাপ না দিলে কিন্তু কি হবে না, এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। তার মানে কি তাপ হারি বিক্রিয়া। এবং তাপ উৎপাদী বিক্রিয়া, দেখো আমি এটা কি করছিলাম, প্লাস দিয়ে পরে লিখছিলাম, এবং তাপ হারি বিক্রিয়া কি করছি আমি, প্লাস দিয়ে কি করছি আমি এখানে আগেই লিখে দিছি। বুঝতে পারছো? এইভাবে আমরা লিখতে পারি। আরেকভাবে লিখতে পারি যে ডেল এইচ, আর ডেল এইচ এর মান সবসময় কী হবে? যদি তাপ হারি বিক্রিয়া হয় তাহলে কি থাকবে? প্লাস 176.8 কিলো জুল পার মোল। বুঝতে পারছো? এটা কি করবো? আমাদের তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, এখন তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া আমরা দেখলাম। এখন হলো কি যে আমাদের বন্ধন শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি, এবং কি বন্ধন শক্তির মাধ্যমে কি করা যায়? তাপ উৎপাদী বিক্রিয়া কি কোনটা তাপ হারি বিক্রিয়া, এগুলো কি করা যায়? ব্যাখ্যা করা যায়। আমরা এখন ওইটা দেখবো। দেখো এখানে কি বলছে? বন্ধন শক্তির হিসাব।
বুঝতে পারছো? বন্ধন শক্তির মাধ্যমে কি দেখবো আমরা, এটা কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং কোনটা তাপ হারি বিক্রিয়া, এই জিনিসগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে আমরা দেখলাম এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কি তাপ হারি বিক্রিয়া। আচ্ছা আমি একটা মুছে দেই, আমার জায়গা হবে না। দেখো আমি যদি এটা মুছে দেই, আচ্ছা আমি এখন স্বাভাবিক ছোট্ট একটা ধরো একটা বিক্রিয়া লিখি, যে এ প্লাস বি সমান দেখো তো সি প্লাস ডি, ধরো এটা হইল। বুঝতে পারছো? এখানে যেমন হইলো তার মানে কি এটা, তার মানে ওদের কিন্তু কি আছে, একটা অভ্যন্তরীণ শক্তি আছে, ওদেরও কি আছে, একটা অভ্যন্তরীণ শক্তি আছে। আমি প্রথমে অভ্যন্তরীণ শক্তি দিয়ে হলো ব্যাখ্যা করবো। দেখো আমি ধরলাম কি ওর অভ্যন্তরীণ শক্তি হলো কত, ওর অভ্যন্তরীণ শক্তিকে আমি দিলাম কি H1, আর অভ্যন্তরীণ শক্তিকে কি ধরলাম H2 ধরলাম। বুঝতে পারছো? এবং আমরা কি ডেল এইচ এর মান বের করবো, আমরা এই যে ডেল এইচ এর মান বের করবো, আমরা ডেল এইচ জানি কত, ডেল এইচ ইকুয়াল টু কত H2 মাইনাস H1। বুঝতে পারছো? তার মানে কত, উৎপাতের অভ্যন্তরীণ শক্তি মাইনাস কি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, এটা আমরা যা পাবো সেটা হলো কি আমাদের অ্যান্সার। এবং এটা কি ধনাত্মক ঋণাত্মক কিন্তু অনেক ভ্যালু। বুঝতে পারছো? ধনাত্মক ঋণাত্মক হলে কি তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি ধনাত্মক হয় তাহলে কি তাপ হারি বিক্রিয়া। দেখো তার মানে আমি এখানে ধরলাম কি, ধরো কি 70 কিলো জুল পার মোল। বুঝতে পারছো? কিলো জুল পার মোল, এটা কত ধরলাম, ধরো 50। বুঝতে পারছো? কিলো জুল পার মোল, এটা হলো কি ধরো তাপ। আচ্ছা অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা তার মানে কত, এইখানে যদি আমি দেই তাহলে কি আমাদের এখানে কি H2 এর মান কত, 50 মাইনাস কত হবে 70, তার মানে কত, এখানে কত হবে মাইনাস 20 কিলো জুল পার মোল। তার মানে কত, এখানে কি দেখো ঋণাত্মক মান আসছে। বুঝতে পারছো? তার মানে কি অভ্যন্তরীণ শক্তি দিয়ে আমি হিসাব করে কি দেখলাম, এটা কি আসছে ঋণাত্মক মান। আর ঋণাত্মক মান কাদের আসে, যাদের হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে কি এই বিক্রিয়াটা কি উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা এখন যদি আমি বলি যে H1 এর মান ধরলাম কত, যে 40, এবং কত H2 এর মান ধরলাম কত, ধরো কত ধরবো 60 ধরলাম, অথবা কি তোমার ইচ্ছা 70 ধরলাম। আচ্ছা দেখো তাইলে যদি আমরা কি ডেল এইচ বের করি, ডেল এইচ কী হবে, তারপরে 70 মাইনাস কত 40 সমান সমান কত হবে 30, এটা কিন্তু কি ধনাত্মক আসছে। তার মানে কি এটা কি ধনাত্মক, তার মানে অভ্যন্তরীণ শক্তি আমি কত ধরছিলাম 40, আর এটার অভ্যন্তরীণ শক্তি কত 70 ধরছিলাম, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি হবে আমাদের, এটা কিন্তু কি হবে ধনাত্মক 30। তার মানে কি এটা কিন্তু কি তাপ হারি বিক্রিয়া। বুঝতে পারছি? তার মানে কি এটা কি তাপ আমাদের দিতে হচ্ছে, তাপ না দিলে কি হবে না, কখনোই বিক্রি হবে না। আচ্ছা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, দেখো এখানে কি হচ্ছে আমাদের 70 কিলো জুল ধরো কি আমাদের তাপ উৎপাদন হয়েছে, আর এখানে কি আছে আমরা কিন্তু এটা সমান সমান দিচ্ছি মোটামুটি। বুঝতে পারছো? এখানে কি আছে যে ধরো এইখানে আর এইখানে যদি আমাদের যদি কম বেশি হয়, তাহলে কম বেশি মানে তখন কিন্তু কি আমাদের সমতা করতে হবে। সমতা করার জন্য কি এখানে কি 30 ডিগ্রি যোগ করতে হবে, মানে কি 30 যোগ করতে হবে, তাহলে তো সমতা হবে। তার মানে কি হবে, এইখানে যদি আমাদের এই উৎপাদ বিক্রিয়কে যদি আমাদের তাপ দিতে হয়, বিক্রিয়কে যদি আমাদের তাপ দিতে হয়, তাহলে কি এটা কি তাপ হারি বিক্রিয়া। আর যদি উৎপাদে যদি তাপ উৎপাদন হয়, তাহলে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝতে পারছো? আচ্ছা দেখো এটা আমরা আরেকটু বন্ধন শক্তি দিয়ে আমরা আরেকটু ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা তাপ শক্তির একটা গ্রাফ আছে আমাদের, যদি গ্রাফটা দেখাই, দেখো তাপ শক্তি গ্রাফ এরকম হবে যে আমি ধরো কি একটা দিলাম, তাহলে এটা কি আমাদের একটা বিক্রিয়ক। এখন বিক্রিয়ক হঠাৎ করে বিক্রিয়া করতে করতে যখন উৎপাদে তৈরি হয়েছে তখন কি হয়েছে, নিচে নেমে গেছে। আর এখানে কি হয়েছে, উৎপাদ তৈরি হয়েছে। তার মানে কত, এখানে এলে কি উৎপাদ যদি তৈরি হয়, তার মানে এখানে কি হয়েছে আমাদের তাপ কমে গেছে না। আর তাপ যখন কমে গেছে তার মানে কি এখানে কি তাপ বেড়ে উৎপাদ বিক্রিয়া, এটা হলো কি তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি তাপ হারে বিক্রিয়া হইতো তাহলে কি হতো, এখানে যায় তাপ এখানে কি করতো, উপরের দিকে উঠতো, তার মানে তাপ বাড়তো। বিক্রিয়কে যায় কি তাপ বাড়তো, এখানে তাপ কম কিন্তু এখানে কি তাপ বাড়তো, তার মানে কি এখানে কি তাপ দিতে হইতো সমান করার জন্য। তার মানে কি এটা কি তাপ হারে বিক্রিয়া। বুঝতে পারছো? এগুলো হলো আমাদের গ্রাফ, যদিও তোমাদের গ্রাফটার আসে না, তবে জেনে রাখতে পারো হালকা পাতলা। আচ্ছা দেখো আমরা কি দেখলাম, অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে কি করলাম, আমি ডেল এইচ এর মান বের করে আমরা দেখলাম এটা কোনটা তাপ উৎপাদী এবং কোনটা তাপ হারি বিক্রিয়া। আরেকটা আছে হইলো যে রাসায়নিক বন্ধন শক্তি, বন্ধন। বুঝতে পারছো? দেখো এখানে কি বলছে, বন্ধন শক্তি। অভ্যন্তরীণ শক্তি দেখলাম, এখন বন্ধন শক্তির মাধ্যমে কি করবো আমরা একটা বিক্রিয়া, ওই বিক্রিয়ার কি করবো আমরা, ওটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া সেটা দেখবো। আচ্ছা দেখো আমি যদি কি লিখি, মিথেন প্লাস সিএল,
এটা বিক্রিয়া করলে কি হবে, CH3Cl। আচ্ছা, প্রভাবক লিখলাম না, এগুলো তোমাদের প্রভাবক আপাতত দরকার নাই। তোমরা হলে যখন 11 অধ্যায়ে যাবা তখন আমাদের প্রভাবক দরকার, আপাতত দরকার নাই। দেখো তারপরে কত হবে, প্লাস HCl। দেখো তার মানে কি একটা ক্লোরিন কি করছে এখানে ভেঙে গেছে, আর একটা ক্লোরিন এখানে গেছে, একটা হাইড্রোজেন যে কি করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়েছে, এবং কত এই যে এটা উৎপাদন হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি দেখবো হলো বন্ধন শক্তির মাধ্যমে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, বন্ধন শক্তি যদি আমরা চিন্তা ভাবনা করি, তখন আমরা এখানে দেখছিলাম কি যে এইখানে একটা সব আছে, দেখো এখানে কি ডেল এইচ অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে কি করছিলাম, আমাদের হলো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি মাইনাস কি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস কি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি H1। কিন্তু আমরা এখানে যদি আমি এটাকে কি ধরি, যে ধরো এটা B1 বন্ধন শক্তি, যেহেতু বি দিয়ে প্রকাশ করলাম, এটা কি ধরলাম আমি B2। কিন্তু এইখানে হলো ডেল এইচ এর মান কি হবে, যে B1 মাইনাস B2। এই জিনিসটা কিন্তু কি পুরোটা উল্টা। এখানে কি অভ্যন্তরীণ শক্তি মানে কত, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, আর বন্ধন শক্তির যদি আমি চিন্তা ভাবনা করি তখন হলো কি বিক্রিয়ক মাইনাস উৎপাদ, বুঝতে পারছো? এই জিনিসটা কি করবা, একটু মাথায় রাখার চেষ্টা করবা, এই জিনিসটা গোলায় ফেলবা না, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে যদি আমরা হিসাব করি, দেখো এখানে কি করছে, আমরা এখন বন্ধনগুলো দেখি। এখানে যেহেতু কি সবগুলো সমতা আছে, আর আমাদের এই করার জন্য, হিসাব করার জন্য আমাদের সবসময় কি করতে হবে, সমীকরণ সমতা করতে হবে, আমাদের বিক্রিয়াগুলো কি করতে হবে, সমতা করতে হবে। সমতা না থাকলে কিন্তু আমাদের বিক্রিয়া কিন্তু আমাদের কি, আমরা কিন্তু হিসাব করতে পারবো না, তখন কিন্তু অ্যান্সার উল্টাপাল্টা আসবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি দেখি, এখন আমরা যদি এটার বন্ধনগুলো দেখি। আচ্ছা দেখো, কার্বনের 4 হাত আমরা জানি, মানে যোজনী মানে কি, তো 4টা হাত মানে 4টা যোজনী, মানে 4 হাত ধরে নেই, ভেবে নেই আর কি। দেখো 4টা অক্সিজেন গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে এভাবে কী করছে, যুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে প্লাস ক্লোরিন হলো 2টা, তার মানে কত, ক্লোরিন এইভাবে যুক্ত আছে। এখানে গেলাম, তারপরে কত, দেখো এখানে সি, এখানে এইচ, এখানে যেহেতু 3টে হাইড্রোজেন আছে, তার মানে কত 3টে হাইড্রোজেন দিলাম, এবং কত একটা ক্লোরিন আছে, দেখো এই যে একটা ক্লোরিন, তার মানে কত Cl, ক্লোরিন দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, ক্লোরিন দেওয়ার পর এখন যদি আমি দেখি এই এইটা, তার মানে কত HCl। আচ্ছা, এখন হলো কি করবো, আমরা হলো হিসাব করব যে কোনটা কার বন্ধন শক্তি বেশি, কার বন্ধন শক্তি কম। আচ্ছা, এখন যদি তুমি দেখো, এখানে দেখো হাইড্রোজেন বন্ধন ছিল কত, 4টা। এখানে কয়টা ছিল, ক্লোরিনের বন্ধন ছিল কয়টা, 1টা। হাইড্রোজেন এবং কার্বনের বন্ধন কয়টা, 4টা। ক্লোরিনের বন্ধন কত, 1টা। এখানে দেখো হাইড্রোজেন এবং কার্বনের বন্ধন কত, হাইড্রোজেন এবং কার্বনের হলো 3টা, এবং হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন কত, 1টা। আর এখানে কত, হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন কত, 1টা। এখন যদি তুমি সবগুলা বন্ধনের যদি হিসাব করে যোগ করে দাও, এগুলো যোগ করলে একসাথে, এবং কি এগুলো যোগ করলে একসাথে, যোগ করে যদি করে দাও, তাহলে তোমার যে অ্যান্সার আসবে। আবার যদি তুমি এইভাবে করো, যেখানে দেখো আমার কয়টা বন্ধন ভাঙছে, একটা বন্ধন ভাঙছে, এই একটা বন্ধন ধরো কি 3টা তো সেমই আছে, 3টা তো আর ভাঙে নাই, ভাঙছে কয়টা, একটা বন্ধন ভাঙছে, একটা বন্ধন ভেঙে এখানে একটা বন্ধন গড়ছে, এবং এইখানে কি করছে, একটা বন্ধন ভেঙে এখানে কি করছে, আর একটা বন্ধন গড়ছে। তার মানে কত, একটা করে বন্ধন গড়ছে এবং বাড়ছে। তার মানে তুমি যদি একটা করেও হিসাব করো, তাহলে তোমার কি অ্যান্সার সেম আসবে, বুঝতে পারছো? আমি একটা করে হিসাব করি, তাহলে একটু ভালো হবে, তাছাড়া অনেক ঝামেলা হবে আর কি, বড় অ্যান্সার চব্বিক করতে হবে। আচ্ছা দেখো, কার্বন এবং হাইড্রোজেন, দেখো কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন কত, বন্ধন শক্তি কত, যে CH, এটা বন্ধন কয়টা ভাঙছে, একটা ভাঙছে, যার কারণে কি যদি 2টা ভাঙতো, এখানে কিন্তু 2 দিতাম, বুঝতে পারছো? এবং কি মানের সাথে 2 যোগ হয়ে যেত, এবং তো 2 গুণন হয়ে যেত, 2 গুণন হয়ে যেত। তার মানে একটা যেহেতু ভাঙছে, তার মানে কত 4 on 4, আর তারপরে কত হয়েছে Cl মাইনাস না, কিন্তু এটা বন্ড, হ্যাঁ। আচ্ছা, তার মানে কত, ক্লোরিনের কত 244। আচ্ছা, তার মানে কি এটা যদি আমি হিসাব করি, তার মানে দেখবে কত, এটা হলো 856, এটা আসলো। আচ্ছা, এখন যদি আমি বিক্রিয়কের হিসাব করি, যোগ করি, দেখো বিক্রিয়ক করছে CCl, একটা বন্ধন গড়ছে, ওই গড়ার শক্তি আমাদের লাগছে, তার মানে কি একটা বন্ধন ভাঙতে এবং গড়তে সেম শক্তি লাগবে, বুঝতে পারছো? এটা কিন্তু কি, ও ধরো CCl এর সাথে কার্বনের সাথে হাইড্রোজেনের এই বন্ধন গড়তে 414 কিলোজুল পার মোল শক্তি লাগবে। এটা কিন্তু কি কিলোজুল পার মোল, 1 মোলের জন্য, এবং কি কিলোজুল শক্তি উৎপাদন করে। তার মানে কত, কার্বন এবং হাইড্রোজেনের জন্য কত, ভাঙতে আমার কি করতো, 414 কিলোজুল পার মোল শক্তি লাগতো। আবার যদি গড়তে চাই, কার্বন এবং হাইড্রোজেন যদি বন্ধন গড়তে চাই, তাহলে কি হবে, আমাদের
414 কিলোজুল পার মোল কি লাগবে, শক্তি লাগবে। বুঝতে পারছো? তার মানে সেম এখানে আমরা যদি এটা যদি করি সিসিএল দেখো কত আছে 326, আবার কত আছে সিএল, এটা কত 431 431। আচ্ছা এটা যদি এখন যোগ করে দেখো কত 757। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখলাম কি আমরা এইটা, আচ্ছা এইটা এখন কি করি, আমি সূত্র ফালাই দিই। এই যে আমরা সূত্র, এই সূত্র আমরা যদি এখন ফালাই দিই, দেখো ডেল এইচ ইকুয়াল টু কত হবে, যে এইটা মাইনাস এইটা, না এটা মাইনাস এইটা, দেখো 658 মাইনাস কত 757। আচ্ছা এখন যদি আমি এটা বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, 8 থেকে 7 বাদ দিলে 1, এটা কত বাদ দিলে, হ্যাঁ কী করলাম আমি, সিসিএল 300 400 7 5 আমি কি কোনো জায়গায় ভুল করলাম নাকি, 244। আচ্ছা যাই হোক, এখানে হয়তো মান তুলতে কোনো জায়গায় ভুল করতে পারি, কারণ এটা কি 97 91 না এরকম সামথিং একটা মান আসার কথা। আচ্ছা যেটা আসছে ওইটা দিয়ে আমি করে দিই। দেখো কেমন কত আমাদের এখানে যদি বিয়োগ করি, এখানে বিয়োগ করলে কত হবে, যে এখানে আসবে হলে কত 101 আসতেছে আর কি এখানে, তার মানে কত কিলো জুল পার মোল। বুঝতে পারছি? তার মানে কত এখানে কি মাইনাস আসতেছে না, এখানে কি বড় সংখ্যা এটা, তার মানে কত আসতেছে মাইনাস আসতেছে, মাইনাস এটার থেকে এটা মাইনাস করতে হবে। দেখি তো ক্যালকুলেটর যোগ বিয়োগ করতে হবে, এখন কনফিউজ লাগে, কি অবস্থা হয়ে গেছে রে বাবা। 658 মাইনাস 757 99, তাই তো বলি, অ্যান্সার আসছে ভুল, 99 কিলোজুল পার মোল। আচ্ছা দেখো যেটা আসছে এটা দিয়ে তোমাকে আমি বুঝাইলাম আর কি, হয়তো বা আমি কোনো জায়গায় মান তুলতে হয়তো একটু ভুল টুল করতে পারি আর কি। বুঝতে পারছো? আচ্ছা তার মানে কি হয়েছে, আমাদের এখানে কি আসছে মাইনাস কত 90 কিলোজুল আসছে, তার মানে কি এটা কি মাইনাস যেহেতু, তার মানে কি এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে কি আমরা বন্ধন শক্তি হিসাব করে আমরা বলতে পারি কি এটা তাপ, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া, সেটা আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। বুঝতে পারছো? এটা হলো কি আমাদের এখানকার ব্যাখ্যা। দেখো তার মানে কি করলাম, অভ্যন্তরীণ শক্তি দেওয়া কি করতে পারি আমরা ব্যাখ্যা করতে পারবো, তাপ উৎপাদী এবং তাপ হারি এবং কি বন্ধন শক্তি দেওয়া কি করতে পারবো আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা এটা এখন গেল, এখন তারপরে কি আছে, তারপরে হলো কত জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। আচ্ছা দেখো জ্বালানি আমরা ব্যবহার করি, জ্বালানি ব্যবহার করি, রাসায়নিক শক্তির ব্যবহার। আচ্ছা উপরে আছে রাসায়নিক শক্তির ব্যবহার। আচ্ছা রাসায়নিক শক্তি হলো যে আমরা যে রাসায়নিক শক্তি মানে কি রাসায়নিক যে বিক্রিয়া, আমরা কি রাসায়নিক শক্তি মানে জানি যে একটা কি দেখলাম এবং কি বন্ধন শক্তি হিসাবে চিন্তা ভাবনা করলাম যে প্রত্যেকটা বন্ধন ভাঙতে এত শক্তি লাগে, শক্তি দেয় এবং কি শক্তি লাগে। বুঝতে পারছো? তার মানে কি আমরা যদি বিক্রিয়াটা ঘটাই, তার মানে এখানে কি হবে, অবশ্যই শক্তির আদান প্রদান হবে। বুঝতে পারছি? তার মানে কত রাসায়নিক শক্তির ব্যবহার, রাসায়নিক শক্তির ব্যবহার আমরা কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন আমরা যখন আতশবাজি ফুটাই তখন কি হয়, মনে করেন কিন্তু রাসায়নিক ওখানে কিন্তু পদার্থ থাকে। বুঝতে পারছো? যেই পদার্থ থাকে ওটাকে আগুন ধরা দিলে ধাম করে ফেটে যায়, ওটা কিন্তু কি রাসায়নিক শক্তি থেকে কি হয়েছে, তা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আবার ধরো কি মিথেন, একটু আগে বিক্রিয়া দেখাইলাম যে এখানে মিথেন কি করলে যদি অক্সিজেনের মাধ্যমে পোড়াই তাহলে এখানে কি হয়, আমাদের তাপশক্তি উৎপাদন হয়। বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইড হয়, পানি জলীয় বাষ্প হয় এবং কি তাপশক্তি উৎপাদন হয়। তার মানে তো আমরা জ্বালানি রাসায়নিক শক্তির মাধ্যমে কি করতেছি, তাপশক্তি উৎপাদন করতেছি। আর জ্বালানি যখন আমরা পোড়াই তখন কি করতেছি, ওটা তাপশক্তি উৎপাদন করে আমরা কি গাড়ি চালাচ্ছি। বুঝতে পারছো? এইভাবে কি করতে পারি, আমরা রাসায়নিক শক্তি আমরা ব্যবহার করে করে আমরা চালাচ্ছি। আবার রাসায়নিক শক্তির একটা ভালো একটা উদাহরণ হলো যে ধরো কার্বন ডাইঅক্সাইড, সয়নু কার্বন ডাইঅক্সাইড কত সয়নু পানি H2O C6H12O6 প্লাস, এইখান থেকে এখানে লিখলাম আর কি, আমার লেখার জায়গা নাই তার মানে এখানে লিখলাম 6 প্লাস 6, এখানে কি সমতা হয়েছে 6 12 তার মানে কত এখানে 12। আচ্ছা দেখো
তার মানে কি করলাম আমি এখানে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির উপস্থিতিতে উদ্ভিদ কি করে সূর্যের আলো এবং ক্লোরোফিলের মাধ্যমে কি করে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে কি করছে গ্লুকোজ খাদ্য উৎপাদন করে এবং কি আউটপুট আরও কিছু কি করে অক্সিজেন এবং কত পানি উৎপাদন করে। বুঝতে পারছো? এটা হলো কি আমাদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটছে। কারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি করতেছে সূর্যের আলোর মাধ্যমে কি করতেছে ও খাদ্য তৈরি করতেছে। তাইলে ভাবো মানে এখানে ওরা খাদ্য তৈরি করতেছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। বুঝতে পারছো? এই বিক্রিয়া না হলে কিন্তু খাদ্য তৈরি হতো না, খাদ্য না থাকলে মাশাআল্লাহ আমরাও থাকতাম না। বুঝতে পারছো? কেন উদ্ভিদের মাধ্যমে কিন্তু কি আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছি। বুঝতে পারছো? উদ্ভিদ না থাকলে মাশাআল্লাহ আমরাও আল্লাহ হতে। আচ্ছা দেখো তার মানে এটা কি রাসায়নিক বিক্রিয়া আমরা দেখলাম। এখন রাসায়নিক বিক্রিয়া তো দেখলাম, এখন জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব। আচ্ছা দেখো আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করি এই জ্বালানিগুলো পোড়াইলে কি আমরা মেনলি কি জানি কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। কার্বন ডাইঅক্সাইড এমন আমরা মিথেন যদি পোড়াই, দেখো মিথেনের যদি আমি উদাহরণটা দিই CH4 প্লাস অক্সিজেন যদি আমরা দেই CO2 প্লাস H2O প্লাস শক্তি। আচ্ছা দেখো এখানে কি করলাম আমি যে শক্তি উৎপাদন হলো। আচ্ছা শক্তি উৎপাদন হলো তার মানে কত আমি এই যে জ্বালানি এটা কিন্তু কি এটা গ্যাস দ্বারা কিন্তু কি আমরা ধরো কি গাড়ি চালাচ্ছি এবং কি যাই করি না রান্না বান্না করি কেন এখানে কি করছি আমরা জ্বালানির এটা যে ব্যবহার করার মাধ্যমে কি হইতেছে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হচ্ছে। বুঝতে পারছো? এখন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আবার কত 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 জায়গায় হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আবার কত কত কি সালফার ডাইঅক্সাইড। এই অক্সিজেন এই ধাতুগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করি ওগুলো কিন্তু কি খনিজ সম্পদ, আর খনিজ সম্পদে কিন্তু অনেক কিছু থাকে। বুঝতে পারছো? শুধুমাত্র যে একটা জিনিসই থাকে খনিতে তা কিন্তু না, ওই খনিতে কিন্তু অনেক কিছু থাকে। ধরো কি সব কিছু মিলাই একদম একদম অবস্থা খারাপ, ওইখান থেকে আমরা কি করতে হয় আলাদা আলাদা করে তারপরে জ্বালানি হিসেবে ব্যবহার করি, আর আলাদা আলাদা করে আলাদা আলাদা জায়গায় কী করি ব্যবহার করি। ওই জায়গা থেকে আমরা যদি জ্বালানিতে আমরা যদি ঠিকঠাকভাবে আমরা যদি ব্যবহার না করি তাহলে কী হবে ওইখানে আমাদের কিছু কিছু জায়গা যে জিনিসগুলো আছে যেগুলোকে আমাদের বিষাক্ত, যেমন কার্বন ডাইঅক্সাইড প্রতি বছর 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। বুঝতে পারছো? প্রতি বছর মানে আমরা যে কলকারখানা এবং কি যানবাহন আমরা যে গাড়ি টাড়ি চালাই এগুলোর জন্য এখানে 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। এবং আরও কিছু কিছু আছে যেমন এই কার্বন ডাইঅক্সাইড কীভাবে ক্ষতি করে সেটা আমরা যদি দেখাই। দেখো CO2 প্লাস পানির সাথে যদি বিক্রিয়া করে তার মানে কী হবে H2CO3। দেখো এটা কত কার্বনিক অ্যাসিড। বুঝতে পারছি? তার মানে কত এই কার্বনিক অ্যাসিডটা যে হইলো এটা কিন্তু কি অ্যাসিড, আর অ্যাসিডটা কি করছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিক্সার হয়েছে। মিক্সার হওয়ার মাধ্যমে কি মানে বৃষ্টির পানির সাথে ধরো কি মিক্সার হয়েছে, কার্বন ডাইঅক্সাইড আছে এখানে বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানির সাথে মিশে কি করছে কার্বনিক অ্যাসিড উৎপাদন হয়েছে। এবং এই কার্বনিক অ্যাসিড কি করছে সুন্দর মাশাআল্লাহ পানির মাটিতে পড়ে মাটির কি মানে ওর যে এই অ্যাসিড দিয়ে কি করছে ও মানে মাটির নষ্ট হয়ে গেছে, উর্বরতা নষ্ট হয়ে গেছে। এখানে কি ফসল টসল যা ছিল ওগুলো পুড়ে যায়। এবং কি নদী টদিতে গেলে হয়তো পুকুরে গেলে কি হয় এর অম্লতা বেড়ে যাওয়ার মাধ্যমে মাছ টাছ কী হয়ে যায় মারা যায়। বুঝতে পারছি? এইভাবে কী হয় আমাদের ক্ষতি হয়। আমার কত সালফার ধরো কি আরেকটা যদি বলি SO2 সালফার ডাইঅক্সাইড এর সাথে কী করছে প্রথম অক্সিজেন ধরো কি বিক্রিয়া করছে। বুঝতে পারছো? SO3 আচ্ছা দেখো তার মানে কত সালফার ডাইঅক্সাইড হলো। এবং সালফার ডাইঅক্সাইডের সাথে যদি আবার বৃষ্টি পানি হয় দেখো SO3 প্লাস H2O এখানে যদি হয় তার মানে কত H2SO4 তার মানে কত সালফারিক অ্যাসিড। দেখছো? তার মানে কত সালফার ডাইঅক্সাইড তার মানে কি সালফার ডাইঅক্সাইড কিন্তু আমাদের কিন্তু কি খনিজে কিন্তু অহরহ পাওয়া যায়। এই সালফার ডাইঅক্সাইড দুটো কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি সালফার ডাইঅক্সাইড হবে এবং তারপরে কি পানির সাথে বিক্রিয়া কি সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তার মানে কত এটা কিন্তু অ্যাসিড যখন বেড়ে যাবে তখন কি মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, পুকুরে মাছ মারা যাবে। বুঝতে পারছো? এইভাবে কী করে আমাদের এই জিনিসগুলো ক্ষতি করে। তার মানে কি আমাদের জ্বালানি সুন্দরভাবে বিশুদ্ধতা করার কি খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এটা তোমার বইয়ে সুন্দর করে আছে, আর একটু দেখে নিবা দেখবা সমস্যার কথা না ইনশাল্লাহ। আচ্ছা তারপরে আরেকটা জিনিস আছে হলো জ্বালানি। আচ্ছা জ্বালানি যে আমরা এরকম ব্যবহার করলাম এখানে কত আমাদের দেখছিলাম আমরা এখানে কত শক্তি উৎপাদন হয় 890 কিলো জুল পার মোল। হ্যাঁ কিলো জুল পার মোল হলো শক্তি উৎপাদন হয় আমরা কি মিথেন পোড়াইলে। আচ্ছা আরেকটা হলো ইথানল C2H
5OH। এটাকে যদি আমরা পোড়াই অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়াই তাহলে কি হবে, CO2 প্লাস H2O প্লাস 1336 কিলো জুল পার মোল তাপ উৎপাদন হয়। এটা কিন্তু কি ইথানোয়িক অ্যাসিড, এটা কি ইথানল, বুঝছো? আচ্ছা দেখো, ইথানল কি করছি আমি, হলো অক্সিজেনের মাধ্যমে পোড়াইছি, পোড়ানোর মাধ্যমে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড, তার মানে কত, এখানে 2 দিলাম, সমতাটা করি দেখি, এখানে 2, তারপরে এখানে কত আছে, অক্সিজেন আছে 6, তারপরে এখানে কত আছে 3 যদি দেই, আর এখানে কত দিব, এখানে একটা গেল, তার মানে এখানে 3। আচ্ছা দেখো, আমরা একটু সমতা করলাম। আচ্ছা এখানে কি করছে, ইথানলকে যদি আমি কি পোড়াইলাম অক্সিজেনের মাধ্যমে পোড়াইলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, এবং কত আমাদের পানি হইলো, এবং কি 1336 কিলো জুল পার মোল কি হইলো, তাপ শক্তি উৎপাদন হইলো। আচ্ছা এখন তার মানে কি আমাদের কি করে, আমাদের দেখো যুক্তরাষ্ট্র এবং অন্যান্য জায়গায় কি আমরা জ্বালানি তেলের সাথে কি করতেছে, ইথানল মিক্সচার করে দিচ্ছে। এমনকি ইন্ডিয়াতেও বর্তমান কি করছে, ইথানল মিক্স করে দিচ্ছে, মিক্স করে দিয়ে কি করতেছে, আমাদের জ্বালানি ব্যবহার করতেছে। এখানে হলে কি আমাদের হয় কি জন্য বলে, কার্বন ডাইঅক্সাইড হয় না, যে তা না। তুমি আমাকে বলবা যে ভাই ওইখানে তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এখানে তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তাহলে এখানে তো পার্থক্য নয়, কিন্তু একটা পার্থক্য আছে। এটা যদি আমরা ব্যবহার করি, তার মানে কি এটা কি পাচ্ছি আমরা, ধরো কি ভুট্টা, আখ, এগুলো থেকে কি করতে পারতেছি, আমরা ইথানল বানাইতে পারতেছি। কিন্তু এগুলো কিন্তু কি আমরা ওই ভুট্টা, আখ থেকে কিন্তু বানাচ্ছি না, এগুলো কি মাটির নিচ থেকে খনিজ সম্পদ বের করতেছি, ওইখান থেকে জ্বালাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। কিন্তু এই ভুট্টা এবং আখ যখন উৎপাদন হচ্ছে, তখন কিন্তু কি করতেছে, ওরা খাদ্য তৈরি করার জন্য ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, গ্রহণ করার মাধ্যমে ওরা অক্সিজেন তৈরি করতেছে, এবং ওরা হচ্ছে ওদের কাছ থেকে আমরা জ্বালানি পাচ্ছি, বুঝতে পারতেছো? তার মানে ওইখান থেকে যদি জ্বালানি পাই, তাহলে কিন্তু কি ওরা ধরো ও যে জ্বালানি যেটুকুন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, ওই পরিমাণ কি কার্বন ডাইঅক্সাইড আগেই গ্রহণ করে রাখছে। তার মানে কি একটা সার্কেলের মাধ্যমে কি করতেছে, ওটা সমান সমান কাটাকাটি চলে যাচ্ছে। কিন্তু এইখানে যে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, ওটা কি শুধুমাত্র পরিবেশে খালি বাড়তেইছে, ওটা কমার কোনো অপশন নাই, বুঝতে পারছো? যার মাধ্যমে কি আমরা ইথানলটা কি করতেছি, আমরা ব্যবহার করতেছি, যার মাধ্যমে আমাদের কি পরিবেশে ভারসাম্য রক্ষা করা যায়, বুঝতে পারছো? এবং তুমি বলবা যে ভাইয়া এটা, আর আরেকটা হলো কি, ধরো কি মিথেন, অন্যান্য জ্বালানির থেকে আমাদের এটা হলো কি একটু কম জ্বলে, বুঝতে পারছো? কম জ্বলার কারণ হলো, দেখো এটা হলো 1 মোল, 1 মোল হলো কত, 16 গ্রাম, বুঝতে পারছো? আর এটা হলো কত, 46 গ্রাম, বুঝছো? তেমন কত 46 গ্রাম পোড়াইলে হলো কত কিলো জুল, 1300 কিলো জুল। এখন 16 গ্রাম পোড়াইলে হলো এই 890 কিলো জুল। তার মানে কত, 1 গ্রামের জন্য কত কিলো জুল পাবা। এটার 1 গ্রামের জন্য কি দেখবা যে ওর তুলনায় কি এটা কি কম শক্তি দিচ্ছে, তার কারণে কি আমাদের এটা হলো কি অতটা মানে না, ইঞ্জিনের জন্য পারফেক্ট না। তারপরেও কি এটা ব্যবহার করা হলে আমাদের কি পরিবেশের জন্য ভালো, বুঝতে পারছো? হয়তো ভাবে আমি কিছুদিন হলো খুব ভালোভাবে কাটায়া, পরে যদি এখন যদি নিঃশ্বাস নিতে না পারি, নিজে যদি না বাঁচি, বুঝতে পারছো, তার থেকে আমি ভালোভাবে না হোক, মোটামুটিভাবে কি আমার জীবনটা পার করতে পারি, যেন শান্তিতে পার করতে পারি, ওইটা কিন্তু সবসময় ভালো, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এটা আমরা দেখলাম। আচ্ছা তারপর হলো কত, জ্বালানি বিশুদ্ধতা দেখলাম, এই সবগুলাই দেখলাম। এখন আমাদের হলো কি তড়িৎ কোষ। আচ্ছা দেখো, এখন হলো আমাদের কি মেন এবং একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের বুঝতে হবে, একটা হলো কি তড়িৎ কোষ। আচ্ছা তড়িৎ কোষ কাকে বলে, যেখানে হলো কি রাসায়নিক শক্তি ব্যবহার করে কি তড়িৎ উৎপাদন করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কি রাসায়নিক তড়িৎ শক্তি ব্যবহার করে কি রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, এগুলা কি তড়িৎ কোষ আমরা দেখব। তড়িৎ কোষ হলো, তড়িৎ বিশ্লেষণ কোষ হলো কত, তড়িৎ বিশ্লেষণ কোষ। আচ্ছা আমরা এটা যদি দেখি, তড়িৎ বিশ্লেষণ কোষ হলো যেখানে হলো তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, এটা হলো কি তড়িৎ কোষ বলা হয়। এবং কি গ্যালভানিক কোষ হলো, গ্যালভানিক বা ডেনিয়াল কোষ। ডেনিয়াল কোষ হলো একটা নির্দিষ্ট কোষ, আর গ্যালভানিক কোষের ভিতরে ডেনিয়াল কোষ থাকে, বুঝতে পারছো? ডেনিয়াল মানে শুধুমাত্র একটা, ওই একটা বিজ্ঞানী হলো এই কোষ আবিষ্কার করছিল, তার নামের ভিত্তিতে হলো ওই কোষটার নাম দিয়েছে ডেনিয়াল কোষ। গ্যালভানিক কোষ হলো যে ব্যাটারি, যেটা হলো রাসায়নিক বিক্রিয়া করে কি হয় আমাদের শক্তি উৎপাদন করে, ওইটা হলো কি গ্যালভানিক কোষ, বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমি যদি তোমাকে এটা দেখাই, ধরো কি আমি দুইটা পাত্র রাখাইলাম এইখানে, এবং আরেকটা পাত্র রাখাইলাম এইখানে। এখানে হলে কি আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ এবং কি গ্যালভানিক কোষ দুইটা একসাথে দেখাবো। দেখো তড়িৎ বিশ্লেষণ কোষ হলো, ধরো কি আমি কি দিলাম, এখানে একটা দিলাম, পাত্র দিলাম, এখানে কি দিলাম, এখানে ব্যাটারি লাগাইলাম, বুঝতে পারছো?
আচ্ছা, এখন এইখানে কি করলাম, আমি আরও একটা দিলাম, এখানে হলো আলাদা, এটা হলো একটা লাইট, যদিও আমার চিত্রটা তো ভালো হইলো না, তারপরেও দেখো আমি এটা কী করলাম, আমি একটা কোষ আঁকাইলাম, যেখানে হলো কী করলাম, আমি একটা ব্যাটারি সংযোগ করে দিলাম, আর একটা কোষ আঁকাইলাম কি মাঝখানে একটা লাইট দিয়ে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এই ব্যাটারি যে দিলাম, এমন এখানে কি ধরুন সোডিয়াম ক্লোরাইড, এই দ্রবণটা আমি এখানে কী করলাম, দিয়ে দিলাম। দেওয়ার মাধ্যমে এখানে যখন আমি তড়িৎ প্রবাহিত কী যেন বলবে, তড়িৎ প্রবাহিত করব, তখন কি হবে, এখানে হলো একটা সোডিয়াম, এখানে যখন জলীয় দ্রবণ থাকবে, জলীয় দ্রবণ মানে কত, এখানে পানির সাথে আয়নিত থাকে, এবং তখন কি থাকবে, সোডিয়াম প্লাস থাকবে, এবং কত Cl মাইনাস থাকবে, এখানে কত Cl মাইনাস, সোডিয়াম প্লাস, এভাবে থাকবে, বুঝতে পারছো? এখানে যখন থাকবে তখন হলো কি, আমরা যখন এখানে যখন তড়িৎ প্রবাহিত করব, এটা হলো কি অ্যানোড ধনাত্মক, এটা কি ঋণাত্মক হলো ক্যাথোড, অ্যানোড। আর আমরা একটা জিনিস মাথায় রাখবো সবসময়, যে অ্যানোডে সবসময় কী ঘটে, জারণ ঘটে, আর ক্যাথোডে সবসময় কী ঘটে, বিজারণ ঘটে। আচ্ছা, তার মানে অ্যানোডে কী করবে, জারণ ঘটবে, আর এখানে কী করতেছি, আমরা তড়িৎ প্রবাহিত করতেছি বাইরে থেকে, তখন কী হবে, এই ক্লোরিন কী করবে, এই অ্যানোডের দিকে যাবে, যাওয়ার মাধ্যমে কত Cl মাইনাস ছিল, ওই কী করবে, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, তার মানে কী করবে, ও একটা ইলেকট্রন কী করে দিবে, Cl, এবং কত একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, বুঝতে পারছো? একটা ইলেকট্রন কী করে দিবে, ত্যাগ করে দিবে, তার মানে কি জারণ ঘটলো, তার মানে অ্যানোডে কী করছে, জারণ বিক্রিয়া ঘটছে, এবং কত ক্যাথোডে কী করবে, সোডিয়াম প্লাস ছিল, তার মানে কত সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন সমান কী হবে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে, বুঝতে পারছো? এবং কি ক্লোরিন, এই ক্লোরিন কী করছে, একটা ক্লোরিন হইলো, একটা ক্লোরিন এবং আর একটা ক্লোরিন মিলে কী হবে, ক্লোরিন গ্যাস তৈরি হবে, ক্লোরিন অণু হয়ে কী করে দেবে, সুন্দর উড়ে চলে যাবে। আচ্ছা, কিন্তু এইখানে ধরো কি জিঙ্ক সালফেট, বুঝতে পারছো, জিঙ্ক সালফেট, এবং কত এই দণ্ডটা ধরো কি জিঙ্কের দণ্ড, এবং আরেকটা হলো কি কপার সালফেট, এবং কত এটা কি কপারের দণ্ড। আচ্ছা, দিলাম, দেওয়ার মাধ্যমে এখানে কি দেখলাম আমি, এখানে হলো জিঙ্ক এবং কপার, এটা হলো কি আমাদের এই একটা সারি আমি লিখে রেখেছি, দেখো এখানে হলো কি কপার, এটা হলো কি জিঙ্ক। আচ্ছা, এখানে হলো যে আমাদের কপার এবং জিঙ্ক, এখানে হলো কি যেটা হলো সক্রিয়তা সিরিজ, দেখো সক্রিয়, তার মানে কি ও হলো বেশি সক্রিয় জিঙ্ক, এবং কপার কি একটু কম সক্রিয়, তার মানে কত এই জিঙ্ক কি করবে, ও অনেক দ্রুত কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ও ধনাত্মক আয়নে পরিণত হবে, যেহেতু ওর ক্যাথোড, ও কি ধনাত্মক হলো, তখন হলো কি ইলেকট্রন ছাড়বে, ও জারণ ঘটবে, ওর হলো কি বিজারণ ঘটবে, কারণ কি হলো বেশি সক্রিয়, বুঝতে পারছো? ওর ধরো কি ক্ষমতা বেশি, দাপট বেশি, ওর যখন ক্ষমতা বেশি তখন ও যা বলবে তাই, বুঝতে পারছো? ও তখন কী করবে, ইলেকট্রন ছেড়ে দিবে, ও তখন কী করবে, Zn2+ হবে, এবং কি দুইটা ইলেকট্রন এখানে কী করবে, দিয়ে দিবে, তখন কি ইলেকট্রন এই দিকে প্রবাহিত চলে যাবে, এবং এই ইলেকট্রন যখন আসবে তখন কী করবে, এখানে কপার আয়ন কী করবে, কপার আয়ন আছে ওইগুলো কী করবে, কপার হলো কি এখানে ধরো কি জিঙ্ক 0 থেকে কী করবে, জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, এবং কি দুইটা ইলেকট্রন কী করে দিবে, ছেড়ে দিবে, বুঝতে পারছি? দুইটা ইলেকট্রন কী করে দিবে, ছেড়ে দিবে। আচ্ছা, তখন এই সেমভাবে ওই দুইটা ইলেকট্রন যদি আরেকজন যদি গ্রহণ না করে, তাহলে কেউ ছাড়তে পারবে? তার মানে কি কপারের কী করতে হবে, গ্রহণ করতে হবে, তার মানে কত Cu কপার কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কী হবে, কপার এখানে কি কপার সালফেট ছিল, তার মানে কি তো এখানে কপার আয়ন থাকবে, কপার ধনাত্মক আয়ন, এবং কত তখন হলো কি কপার ধাতুতে পরিণত হবে, বুঝতে পারছো? তার মানে কি ওই দুইটা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে। এই সেমভাবে কী হবে, এখানে একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে, তার মানে ইলেকট্রন কী করবে, চলাচল শুরু করবে, আর ইলেকট্রন চলাচল করলে কি এখানে বাতি কী করবে, লাইট জ্বলবে। আর তার মানে কি আমরা কি জানি, ইলেকট্রন প্রবাহ মানে কি তড়িৎ প্রবাহ মানে কি ইলেকট্রন প্রবাহ, তার মানে ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে কি হবে, আমাদের এই তড়িৎ কোষটা কী হবে, চলবে। এবং আরেকটা বিষয় হলো, ধরো কি আমি এখান থেকে কি জিঙ্ক কী করলো, শুধুমাত্র ইলেকট্রন দিল, দেওয়ার পর এখানে কি এটা ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এবং কপার কী করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার আয়নে পরিণত হয়েছে, বুঝতে পারছো? এখানে কি কপার সালফেট ছিল, এবং কি জিঙ্ক
জিঙ্ক সালফেট ছিল এবং কি কপার সালফেট ছিল, এবং এটা যখন হইলো, যখন তড়িৎ প্রবাহিত হয়েছে, তখন হলো কি আমাদের এখানে লাইটটা জ্বলছে, তার মানে কি একটা কি তড়িৎ কোষ সম্পন্ন হয়েছে। আচ্ছা, এখানে যখন ধরো কি তুমি আমাকে বলবা যে ভাই এখানে কি আমরা যখন বিক্রিয়া হবে তখন কিন্তু এখানে কি শুধুমাত্র জিঙ্ক আয়নের ঘনত্ব বেড়ে যাবে, বুঝতে পারছি। আর এখানে কি কপারের কি এবং সোডিয়াম সালফারের কি ঘনত্ব কিন্তু কি যাবে, বেড়ে যাবে। এটা হলো সমতা করার জন্য তখন কি করা দরকার, তখন হলো এখানে কি করা হয়, একটা লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতুর ভিতরে থাকে হলো ইউ আকৃতি একটা লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতুর ভিতরে থাকে হলো পটাশিয়াম ক্লোরাইড, বুঝতে পারছি। তার মানে কত, এখানে যখন কি নেগেটিভ চার্জ, তার মানে কি হবে, এখানে হলো পটাশিয়াম চলে আসবে, বুঝতে পারছো। আর এখানে কি থাকবে, ক্লোরিন চলে আসবে, এসে এগুলোর সাথে বিক্রিয়া করে তখন কি করবে, আবার এটা আবার সমতা করবে, এবং তখন আরও কি করবে, বিক্রিয়া করতে থাকবে। যতক্ষণ বিক্রিয়া করতে থাকবে, যতক্ষণ ইলেকট্রন প্রবাহিত হবে, ততক্ষণ কি হবে, আমাদের এখানে তড়িৎ প্রবাহ চলতে থাকবে, বুঝতে পারছো। এটা হলো কি আমাদের গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের মাধ্যমে আমরা কি করি, আমরা তড়িৎ প্রবাহিত মানে বিদ্যুৎ উৎপাদন করি। এবং ব্যাটারিগুলা কিন্তু কি এই বিক্রিয়ার মাধ্যমে কি হয়, আমাদের কারেন্ট প্রবাহিত করে থাকে আর কি। আরেকটা হলো কি, দেখো তড়িৎ বিশ্লেষণ কোষ। আচ্ছা, এখানে দেখলাম কি যে ও কি করে, অ্যানোড গঠিত হয় এবং কি ও ক্যাথোড গঠিত হয়। গঠিত হওয়ার মাধ্যমে কি হয়, ক্লোরিন গ্যাস কি হয়, উড়ে চলে যায়, বুঝতে পারছো। আরেকটা বিষয় আছে হলো এইখানে আরেকটা জিনিস আছে যে সক্রিয়তা সিরিজ। এখানে কিন্তু শুধুমাত্র কি সোডিয়াম না, এখানে কিন্তু কত H2O পানিও ছিল। পানি ভাঙলে কি হয়, হাইড্রোজেন আয়ন প্লাস OH আয়ন থাকে, বুঝতে পারছি। এখন হাইড্রোজেন আয়ন এবং OH আয়নের ভিতরে এখানে তাহলে আমি আয়ন পেলাম কয়টা, সোডিয়াম এবং কত হাইড্রোজেন আয়ন পাইলাম, দুইটাই কিন্তু ধনাত্মক আয়ন। এখন কোনটা কি করবে, আগে যা বিক্রিয়া করবে, আগে হলো কি আমাদের ক্যাথোডে যাবে, অথবা কি অ্যানোডে কোনটা যাবে, OH এবং কত Cl মাইনাস। এখন কোনটা যায় আগে বিক্রিয়া করবে, এটা একটা বিষয় আছে, বুঝতে পারছো। এটা দেখার জন্য দেখো আমাদের এখানে কি, যদি আমি সোডিয়াম এবং কত ওই যে দেখো সোডিয়াম কই আছে, সোডিয়াম এ দেখো এত উপরে, এবং কত হাইড্রোজেন আয়ন কত এত নিচে, তার মানে কত সক্রিয় সিরিজ হলো বেশি সক্রিয়। কিন্তু কি করবে, ইলেকট্রন, দেখো ইলেকট্রন গ্রহণ করবে কেটা, আগে হলো ইলেকট্রন গ্রহণ করবে হলো হাইড্রোজেন, তারপর ইলেকট্রন করবে কত সোডিয়াম, বুঝতে পারছো। তার মানে কি এখানে কি হাইড্রোজেন গ্রহণ করবে, তার মানে কি এখানে সোডিয়াম না যে এখানে কি করবে, ক্যাথোডে সোডিয়াম না গিয়ে কি করবে, আগে হাইড্রোজেন যাবে। হাইড্রোজেন যাওয়ার মাধ্যমে কি করবে, এখানে হলো হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে হাইড্রোজেন প্লাস থেকে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হয়ে যাবে, এবং হাইড্রোজেন দুইটা মিলে কি হাইড্রোজেন গ্যাস হয়ে সুন্দর উড়ে চলে যাবে। তার মানে কি এখানে কিন্তু সোডিয়াম কিন্তু রইলই, এবং এইখানে কি করবে, ক্লোরিন। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রেও কিন্তু সেম, তার মানে তো ক্লোরিন কয়টা আছে, এখানে ক্লোরিন আছে, এখানেও কিন্তু কি আছে, OH আয়ন আছে, এটাও কিন্তু ঋণাত্মক, এটাও কিন্তু ঋণাত্মক। আচ্ছা, এখন হলো কি দেখো, এটা কিন্তু নিচে এবং ক্লোরিন কিন্তু কি আছে, এখানে উপরে আছে। এখন তুমি আগে বলবা যে ভাইয়া এটা তো আগে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু না, এখানে একটা ব্যতিক্রম হয়ে গেলো, কত এখানে ঘনমাত্রা একটা প্রভাব আছে, বুঝতে পারছো। ঘনমাত্রা হলো, ধরো কি আমি যদি বলি এটা ধরো 0.2 মোল, 0.2 মোল। আচ্ছা, আমি যদি এখানে একটু মুছে দেই, আমার জায়গার স্বল্পতা। আচ্ছা, এটা তো বুঝতে পারছো, এটা যতটুকু আছে এরকমই আছে, একটু বই দেখে আরেকটু পড়বা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো আমি যদি, আচ্ছা তার মানে কি আমি ধরো কি ধরলাম কি 0.2 মোল ধরো কি সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এটা যদি আমি ভাঙি, তার মানে কত সোডিয়াম আয়ন পাবো এবং কত Cl আয়ন পাবো। কিন্তু এটাও কি হবে, 0.2 মোল হবে, এটাও কি হবে 0.2 মোল, 0.2 মোল। আচ্ছা, এখানে যে 0.2 মোল, এটাও 0.2 মোল, এটাও 0.2 মোল হইলো, বুঝতে পারছো। তার মানে কি 1 লিটার দ্রবণে, মোলারিটি কাকে বলে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলে, মোলারিটি বলে। তার মানে কত 1 লিটার পানির ভিতরে কি আছে, এতটুকুন আছে, আমি তুলনা করে বলতে পারি। তার হইলো আমরা আরেকটা জিনিস জানি, পানি হইলো কত, ধরো H2O, এটা যদি আমরা ভাঙি, 1 লিটার পানি যদি ভাঙি, তাহলে কত, এটা হলো কত, আমরা OH আয়ন এবং কত হাইড্রোজেন প্লাস, আমি উল্টা লিখে ফেলছি আর কি, প্লাস মাইনাস। আচ্ছা দেখো, তার মানে কত OH আয়ন এবং কত এইটা, আর এইটার হলো কি মান থাকে হলো যেইটাই থাক না কেন, এটা সম্পূর্ণ দুইটা সমান, এবং কত এটা হলো 10⁻7, বুঝতে পারছো। এটা এটুকুন থাকে এবং এটাও কি থাকে 10⁻7, তার মানে কত এটার ঘনমাত্রা হলো 0.2 এবং কত এটা হলো ঘনমাত্রা 10⁻7। আর এটা যদি আমরা ভাগ করি, যদি তুলনা করি,
0.2 ভাগ কত 10^7, এটা করলে কত আসে দেখবে কি ওর ঘনমাত্রা অনেক কম। এমনি তো বোঝা যাচ্ছে, দেখো নেগেটিভ, তার মানে কত 0.00, এটা কি নেগেটিভ একটা মান, এটা কি অতটা নেগেটিভ না, এটা কি 10^, মানে 10^, আসে না। আচ্ছা মান বের করে দেখাই, 2 ভাগ 10^7, এটা আসে হলো 2.2 ইন্টু 10^6। তার মানে দেখো 2.10^6, এতটুকুন কি তফাৎ। তার মানে কত আমাদের ঘনমাত্রা কার বেশি, ক্লোরিনের ঘনমাত্রা বেশি, আর যার ঘনমাত্রা বেশি ওই তো বেশি। বিষয়টা হলো এরকম, ধরো আমি কি আছে এরকম যে অনেক অনেক ধরো কি একজন পপুলার একজন মানুষ আছে, বুঝতে পারছো, ওর জন্য কি হয় যে ও যখন ট্রেনে যখন উঠবে, ধরো আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের আমাদের এলাকায় একটা এমপি সাহেবের বাসা, এমপি সাহেব কী করতো, ধরো যখন আমাদের এমপি সাহেব যাইতো আমাদের এলাকায়, তখন সুন্দর মাশাল্লাহ ট্রেনে যাওয়ার জন্য সব কিছু বন্ধ। আগে হলে এমপি সাহেব উঠতো, তারপরে সাধারণ জনগণ উঠতো, বুঝতে পারছো এরকম। আর যদি এরকম হয় যে ওইখানে সাধারণ জনগণ এতই আছে যে এখানে এমপি সাহেব ঢোকার মতো অবস্থা নাই, মানে শুধুমাত্র সাধারণ জনগণ। আচ্ছা এমপি সাহেবের কি তুলনায় সাধারণ জনগণ অনেক অনেক গুণ বেশি, তখন কি হবে, তখন কি এমপি সাহেব ঢোকার জায়গা পাবে, এমপি সাহেব তো ওইদিকে ঝাঁটারি জায়গা পাবে না, আগে কি সাধারণ জনগণ উঠে যাবে। সেম পরিমাণ এই সেমই বিষয় হলো ক্লোরিনের কি আছে, এখানে অনেক পরিমাণ আছে, আর এমপি সাহেব কি আছে খুবই কম, সামান্য পরিমাণ। তার মানে কি এইখানে যদি তুমি বলবা যে এমপি সাহেব এখানে ক্ষমতা দেখাবে, এখানে তার ক্ষমতা দেখানোর কোনো অপশন নাই, বুঝতে পারছো। যাই ক্ষমতা দেখায়, ওরও তো ক্ষমতা আছে, ও কিন্তু আগে আগে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন ছেড়ে দিবে আগে আগে, কিন্তু তার কিন্তু কি করে নাই, ও পারে নাই, ও কি করছে, ক্লোরিন কি করছে আগে আগে, ওর যেহেতু বেশি ঘনত্ব, বুঝতে পারছো, তার কারণে কি করছে ক্লোরিন আগে কি করছে, ইলেকট্রন গ্রহণ ছেড়ে দিয়ে ও ক্লোরিন গ্যাসও তৈরি করছে, আর ক্লোরিন গ্যাস 2 উৎপাদন করছে, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন, ক্লোরিন 2টা উৎপাদন হয়ে কি করছে, ক্লোরিন গ্যাসে উড়ে চলে গেছে, বুঝতে পারছো। তার মানে কি হাইড্রোজেন গ্যাসও চলে গেল, ক্লোরিনে গেল, তার মানে পানিতে থাকলে কত OH আয়ন, OH সোডিয়াম আয়ন, আমি এখানে যদি ভালো করে দেই, তার মানে আমাদের পানিতে থাকলে কত, কি লিখি, সোডিয়াম আয়ন প্লাস কি OH আয়ন, আর এটা কি পরবর্তীতে কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করে, বুঝতে পারছো। এটা কি করে আমাদের উৎপাদন করে আমাদের কি দ্রবণের নিচে থেকে যায়, তখন আমরা এটা থেকে কি করি, আমরা আর অন্যান্য কাজ করি। আচ্ছা এখন হলো কি তড়িৎ বিশ্লেষণ কোষ দেখলাম, এখন এটা কাজ কি আমরা তো জানতে হবে না, এখন কি গ্যালভানিক কোষ থেকে কি করি, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষ দিয়ে আমরা আমাদের কাজ কি, আমাদের কাজটা তো জানতে হবে। কারণ তড়িৎ বিশ্লেষণ কোষ দিয়ে হলো আমরা সাধারণত এরকম কাজগুলো করে থাকি, যে আমরা ধরো কি কোনো মূল্যবান ধাতু, যেমন কি আমরা যখন ধরো আকরিক, যেমন আমরা দশম অধ্যায় থেকে আমরা দেখবো আর কি এইগুলা, যে আমরা ধরো কোনো খনিজ সম্পদ থেকে আমরা কোনো কিছু বের করার জন্য কি করি, আমরা তড়িৎ প্রবাহ দিই, তড়িৎ প্রবাহের মাধ্যমে কিছু কিছু জিনিস আছে কি আয়নিত হয়, কিছু কিছু কি বাষ্প হয়ে উড়ে যায়, এরকম করে ওড়ার মাধ্যমে আলাদা আলাদা হওয়ার মাধ্যমে কি করি, ওইখান থেকে আমরা কি করি আলাদা আলাদা দ্রবণ তৈরি বের করতে পারি। ওইগুলাকে আরেকটু প্রক্রিয়াজাত করে কি আমরা ধরো 2টা দ্রবণ থেকে কি একটা দ্রবণকে আলাদা করার প্রক্রিয়া, বুঝতে পারছো, এটা হলো কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আর আরেকটা আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ধরো অনেক সক্রিয় ধাতু, যেমন লোহার সাথে কি লোহার উপরে কি করতে পারি, যেমন কম সক্রিয় ধাতুগুলা কি করতে পারি, প্রলেপ দিতে পারি, বুঝতে পারছো। তড়িৎ মানে ধরো আমরা ক্যাথোডের সাথে কি করব, এখানে ধরো একটা চামিচ দিলাম, লোহার চামিচ, আর এখানে ধরো কি কম সক্রিয় কোনো একটা ধাতু দিলাম, বুঝতে পারছো। কম সক্রিয় বলতে কি, ধরো এখানে যা আছে কম সক্রিয় একটা ধাতু দিয়ে আমরা যদি এখানে যখন তড়িৎ প্রবাহ করবো, তখন কি করবে, এখানে ইলেকট্রন কি করবে, দিয়ে দিবে, ইলেকট্রন দেওয়ার মাধ্যমে ধনাত্মক আয়ন পরিণত হবে, এবং ওইটারই কি করব, এখানে কম সক্রিয় দিব, এবং ওইটা কি করবে, এখানে যায় জমা হবে আস্তে আস্তে ধাতু হিসাবে, ধাতু জমা হয়ে কি করবে, ওটা একটা পরত তৈরি করবে, একটা উপরে একটা লেয়ার তৈরি করবে, আর ওই লেয়ারটা কি করতে পারবে না, অক্সিজেন অত সহজে বিক্রিয়া করতে পারবে না, এবং ওইটা কি থাকবে, অনেকদিন ভালো থাকবে। তার মানে কি করতে পারি আমরা, এই তড়িৎ বিশ্লেষণ কোষের মাধ্যমে কি করতে পারি, আমরা প্রলেপ দিতে পারি, বুঝতে পারতো। এবং কি অনেক সক্রিয় ধাতু, অনেক কম সক্রিয় ধাতু, এগুলো কি করতে পারি, আলাদা আলাদা করে সুন্দর আমরা আলাদা করতে পারি আকরিক থেকে, বুঝতে পারছি। এটা হলো কি আমাদের তড়িৎ বিশ্লেষণের কাজ। আর আমাদের এই সোডিয়াম এবং সোডিয়াম ক্লোরাইডের কি আমাদের এই জিনিসটা আছে, তার মানে কি এখানে সোডিয়াম কি করবে, সোডিয়াম ক্লোরিন কি করবে, আগে ওর সাথে যাবে, ক্লোরিন কিসের জন্য গেল, হাইড্রোক্সিলিক আয়নও আছে এখানে, তো শুধুমাত্র আয়ন একটা না, এখানে দুইটা আয়ন যদি থাকে, তার মানে কি করবে, যেটা হলো সক্রিয় সিরিজের নিচে,
ওটা হলো কি আগে ইলেকট্রন গ্রহণ করবে, অথবা কি আগে আগে ইলেকট্রন গ্রহণ করবে এবং আগে ইলেকট্রন কি করবে, দান করবে। কিন্তু যেটা সক্রিয় স্থিতির উপরে বেশি সক্রিয়, বুঝতে পারছো, ওইটা আবার কি করবে, যখন আমরা গ্যালভানিক কোষ করব তখন হলো কি ওই হলো আগে ইলেকট্রন দান করবে, তার মানে কি অ্যানোড হিসেবে কাজ করবে। আর যখন এই তড়িৎ বিশ্লেষণ কোষ হলো কি ও হলো কি করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে, বুঝতে পারছো, মানে বিপরীত পরস্পর। এটা একটু মাথায় রাখবা, এটা আমরা কিন্তু ভুল করি মাঝে মাঝে। আচ্ছা দেখো, তারপরে আছে হলো ডাইসেল। আচ্ছা ডাইসেল কি, ডাইসেল হয়তো বা তোমরা সবাই পরিচিত। ডাইসেল আমরা অবশ্যই ব্যাটারি দেখছি, মোবাইলে ব্যাটারি বা ঘড়ির ব্যাটারি, তারপরে এগুলো যে ব্যাটারি, মোবাইলে ব্যাটারি বলা যায় না, ওটা লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু ঘড়ির ব্যাটারি তো আমরা দেখছি অবশ্যই। ঘড়ির ব্যাটারিগুলো কি থাকে, এরকম লম্বা, এরকম একটা ই থাকে, এবং এখানে কি লম্বা একটা ই থাকে, এখানে একটা ক্যাপ থাকে, মাশাআল্লাহ আমার আঁকা তো সুন্দর। আর এখানে কি থাকে, একটা কার্বন দণ্ড থাকে, এমনভাবে থাকে যেন কোনো জায়গায় কি করে না, স্পর্শ না করে। আর এখানে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এবং কত পটাশে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর একটা কত জিঙ্ক ক্লোরাইড। এই তিনটা মিলে কি করে একটা দ্রবণ তৈরি করে। ওই দ্রবণটা কি করা হয়, আমাদের এর ভিতরে কি করা হয়, সংযোগ এর ভিতর দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছো, দেওয়ার মাধ্যমে। আর এখানে কি মাঝখানে একটা কার্বন দণ্ড রাখা হয়। কার্বন দণ্ড রাখলে এখানে কি জিঙ্ক, দেখো জিঙ্ক করে অ্যানোড হিসেবে কাজ করে। জিঙ্ক হলো অ্যানোডে কি করে, জারণ ঘটে। জিঙ্ক অ্যানোডে কি করে সবসময়, অ্যানোড মানে কি জারণ, জারণ মানে কি ইলেকট্রন সারণ, আর অ্যানোডে সবসময় কি করবে, জারণ ঘটবে। অ্যানোড মানেই জারণ, আর ক্যাথোড মানে কি বিজারণ বিক্রিয়া ঘটবে। কেমন ধরো কি জিঙ্ক জিরোতে কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, তার মানে কত জিঙ্ক 2 প্লাস কি হবে, দুইটা ইলেকট্রন, দেখো দুইটা ইলেকট্রন দান করে দিল, বুঝতে পারছো। এখানে কি করলো, জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করলো, এটা হলো অ্যানোড। অ্যানোডে কি করবে, জারণ ঘটবে। জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করলো, এবং কি করবে আমাদের এই যে দুইটা ইলেকট্রন দান করলো, এই দুইটা ইলেকট্রন কি করবে, ওরা আবার কি করবে, ধরো আমি এখানে লিখছি হলো কি, এগুলো হলো দর্শক আয়ন। আর দর্শক আয়নের কিন্তু কি নাই, কোনো কাজ নাই, বুঝতে পারছো। দর্শক আয়ন ছাড়া আমরা কি করতেছি, বিক্রিয়া করতেছি আর কি। দেখো কেন আমি পরবর্তীতে কি করবে, NH4 প্লাস কি থাকবে, MnO2, বুঝতে পারছি, 2 মোল দিলাম। যার মাধ্যমে এই যে দুইটা যে ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কি করবে, এখানে যোগ করব, দেওয়ার মাধ্যমে ওটা কি করবে, 2NH3 অ্যামোনিয়া, এবং কত 2 না Mn অ্যামোনিয়াম ডাইঅক্সাইড, ওই কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপাদন হবে, বুঝতে পারছো। তার মানে কত, এটা হলো কি অ্যানোড বিক্রিয়া, অ্যানোড, এটা হলো কি ক্যাথোড, এটা হলো কি ক্যাথোডে বিক্রি হবে, এটা কি অ্যানোডে বিক্রি হবে। তার মানে কি এখানে কি করবে, একটা ইলেকট্রন প্রবাহ তৈরি হবে। তার মানে কি এখানে কি অ্যানোডে কি করবে, অ্যানোডে কাজ করবে, এবং কি ক্যাথোডে কি করবে, এই ইলেকট্রন যে প্রবাহ তৈরি হবে, আর এই ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কি করতে পারবে, আমাদের এখানে একটা বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে, বুঝতে পারছো। যতক্ষণ পর্যন্ত কি হয় না, আমাদের এই বিক্রিয়াটা কি যতক্ষণ পর্যন্ত লাইন সাপ্লাই হবে, বুঝতে পারছো। ধরো কি আমাদের এখানে কি ধনাত্মক প্রান্ত, এটা কি ঋণাত্মক প্রান্ত, এই এটা কি কাজ করে, এখানে হলো ঋণাত্মক প্রান্ত কাজ করে। তখন আমরা এখানে কোনো একটা ঘড়ির সাথে লাগাই দিব ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত, মানে কি একটা কি ইলেকট্রন প্রবাহের একটা দিক তৈরি হবে। আর অ্যানোডে কি করবে, জারণ ঘটবে, দুইটা ইলেকট্রন ছাড়বে, এই দুইটা ইলেকট্রন কি করবে, আসবে, আসার পরে এখানে আসার পরে ওরা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, অ্যামোনিয়া এবং কত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপাদন হবে, উৎপাদন হলো। তার মানে কত, এই দুইটা ইলেকট্রন কিন্তু কি কাজ করতেছে, এই দুইটা ইলেকট্রনে কি একটা প্রবাহ তৈরি হবে, আর এই প্রবাহের মাধ্যমে কি করবে, বিদ্যুৎ শক্তি উৎপাদন হবে, বুঝতে পারছি। তার মানে কত, আমাদের এই উৎপাদন, এটা কি হলো আমাদের বিক্রিয়া, এটা হলো কি ডাইসেল, বুঝতে পারছি। ডাইসেলের হলো কি আমাদের এটা একটা প্রক্রিয়া, বুঝতে পারছি। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কি করতে পারি আমরা, যে ব্যাটারি এবং রিমোটের কি ব্যাটারিগুলো এইভাবে চলতে পারে। আচ্ছা যতক্ষণ পর্যন্ত না এই দুইটা কি হইতেছে, সমতা হচ্ছে, বিক্রিয়া করে সমতা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া কি করতে থাকবে, চলতেই থাকবে। আবার ধরো এটা যদি আমি কেটে দিই, তখন কিন্তু আর বিক্রিয়া হবে না। যখন এটা কি লাইন যখন সংযুক্ত থাকবে, তখন হলে বিক্রিয়া করা শুরু করবে, তাছাড়া কিন্তু বিক্রিয়া করবে না, বুঝতে পারছি। আচ্ছা এটা লাগে আমাদের ডাইসেল গেল। আবার ডাইসেলের আর একটা জিনিস আছে, যে আমাদের ব্যাটারিগুলা, আমরা ব্যাটারিগুলা ব্যবহার করে আমরা কি করি না, সুন্দরভাবে ভালো জায়গায় ফালি না, না ফালায় কি করি, সুন্দর যেখানে সেখানে ফালাই দিই। আর এইগুলোর ভিতরে কি অনেক ভারী ভারী ধাতু থাকে,
বুঝতে পারছো? এই যে বিক্রিয়া টিক্রিয়া করে এবং অনেক ভারী ভারী জিঙ্ক এগুলো সেগুলো অনেক ধাতুগুলো থাকে, ওই ধাতুগুলো হলো পরিবেশের জন্য খুব ক্ষতিকর এবং আমাদের মানব জীবনের জন্য অনেক ক্ষতিকর। বুঝতে পারছো? ওই জিনিসগুলো যখন আমরা এলোমেলো জায়গায় ফেলি তখন কি করে, এটা পরিবেশকে দূষিত করে। বুঝতে পারছো? এটা আমরা অবশ্যই মাথায় রাখবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এটা যদি আমরা দেখি তারপর হলো কি নিউক্লিয়ার বিক্রিয়া। আচ্ছা নিউক্লিয়ার বিক্রিয়া মানে কি? নিউক্লিয়ার বিক্রিয়া মানে আমাদের মাথায় আসে সুন্দর পারমাণবিক বোমা, যে পারমাণবিক বোমা মাইরে দিছে, ওই একটা পারমাণবিক বোমা আসছে, ওর কয়টা পারমাণবিক বোমা আছে এগুলো আমরা খুব ভালোভাবে হিসাব রাখতে পারি। যেমন পাকিস্তানে কয়টা আছে, বাংলাদেশের একটাও নাই। বুঝছে? এগুলো আমরা কি খুব সুন্দর ভালোভাবে হিসাব রাখতে পারি। নিউক্লিয়ার মানেই মনে হয় যে নিউক্লিয়ার বোমা। বুঝতে পারছো? আচ্ছা আমরা আজকে ওইটা দেখবো যে কীভাবে কাজ করে। দেখো, এবং নিউক্লিয়ার ইউরেনিয়ামের কত 92 নাম্বার মৌল, এবং কত এর হলো আইসোটোপ হলো 236। এত নাম্বার হলো কি এইটা কি জানো বলে ইউরেনিয়াম। এটা কি করে যোগ হয় হলো এর সাথে একটা কি নিউটন হলো একটা ভর, নিউটন যোগ হয়ে এখানে সুন্দর কি করে আমাদের একটা বিক্রিয়া শুরু করে দেয়। এই বিক্রিয়া হলো মতো বেরিলিয়াম আর কত, এবং এটার কত ভরটা গেল 9236, সেটা কত 56 অন 4 অন, এবং তিনটা কি করে 3 নিউটন উৎপাদন করে। বুঝতে পারছো? এবং এই যে উৎপাদনটা তো করলো, এবং এটা কি শক্তি অনেক পরিমাণ কি করা হয়, শক্তি উৎপাদন হয়। বুঝতে পারছো? যে শক্তি দিয়ে কি করা হয় পারমাণবিক বোমা, বোমাগুলো কি করে চলে। এবং আবার তুমি পারমাণবিক বোমা না বলি, আর একটা হলো যে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা যে পারমাণবিক চুল্লি, যেমন পারমাণবিক চুল্লি বা আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে কি হইতেছে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে কি করতেছে, এই বিক্রিয়াটা হচ্ছে, এবং বিক্রিয়া করার মাধ্যমে দুইটা নিউটন, আমরা কি এর আগে যে বিক্রিয়াগুলো দেখছি তখন কিন্তু কি শুধুমাত্র ইলেকট্রন স্থানান্তর করছি, নিউটনের কোনো কাজেই নাই, মানে কোনো কাজ করে নাই। কিন্তু এখানে কি হচ্ছে নিউটন ভেঙে যাচ্ছে। বুঝতে পারতেছি? নিউটন ভেঙে কি করতেছে, আমাদের দুইটা নতুন নিউটন তৈরি হতেছে, দুইটা নতুন মৌল তৈরি হচ্ছে। তার মানে কি এখানে দুইটা নতুন তো নিউটন যখন ভাঙবে তখন অনেক পরিমাণ শক্তি উৎপাদন হচ্ছে। আর এই শক্তি আমরা কাজে লাগাই কি করতেছি, টারবাইন ঘোরায় আমরা বিদ্যুৎ তৈরি করতেছি। বুঝতে পারছো? এটা হলো কি ফিশন বিক্রিয়া। এটা হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখানে কি করতেছি, একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াস তৈরি করতেছে, এবং কি আরো অনেক কিছু শক্তি উৎপাদন করতেছে। একটা হলো ফিউশন বিক্রিয়া। মার্কার লেখেন। আর একটা হলো কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। দেখো ফিউশন বিক্রিয়া। আচ্ছা ফিউশন বিক্রিয়া কি করে, ধরো হাইড্রোজেন 1 2 প্লাস আর একটা কত হাইড্রোজেন 1 3, এটা যখন আমরা বিক্রিয়া করবে তখন হলো কি হিলিয়াম তৈরি করে, এবং কি একটা নিউটন তৈরি করে। বুঝতে পারছো? একটা নিউটন তৈরি করে এবং কি প্রচুর শক্তি উৎপন্ন করে। এখানে কি করলাম, দুইটা নিউক্লিয়াস একত্রিত করে একটা নিউক্লিয়াস বানাইলাম। বুঝতে পারছো? দুইটা মৌল একসাথে করে কি করছি, একটা মৌল বানাইছি। তার মানে এখানে কি করছে, দুইটা নিউক্লিয়াস কিন্তু একত্রিত হয়ে একটা মৌল বানাইছে, একটা নিউক্লিয়াস বানাইছে। তার মানে কি এটা হলো ফিউশন বিক্রিয়া বলা হয়। এবং এইখানেও কি হয়, আমাদের অনেক শক্তি হয়, এবং এটার মাধ্যমে কি হয়, আমাদের হাইড্রোজেন বোমা বানানো হয়। বুঝতে পারছো? এটা হলো কি আমাদের ইউরেনিয়াম মানে কি পারমাণবিক বোমা বানানো হয়, আর এটা কি হাইড্রোজেন বোমা বানানো হয়। বুঝতে পারছো? যদিও এগুলো আমাদের কি অনেক খারাপ জায়গায়, মানে খারাপভাবে কাজ করা হয় এগুলো জিনিসগুলো দিয়ে। এগুলা কি অনেক মানুষের প্রাণ যাচ্ছে, অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে, অনেকটা মানে ক্ষমতা দেখাচ্ছে এগুলো দিয়ে। বুঝতে পারছো? এগুলো কি না কখনোই এখন, যদিও এখানে আইনগত এখানে আর এগুলো বানানো সম্ভব না, তারপরেও অনেক দেশ আর কি গোপনে এগুলো করতেছে আর কি। কিন্তু এগুলো কি না আমাদের কখনোই উচিত নেই। কিন্তু এটা হলো কি আমাদের বিক্রিয়া শেখার ক্ষেত্রে আমাদের হলো বিক্রিয়াগুলো জানতে হবে। তার মানে কি ফিউশন বিক্রিয়া কি করে, একের অধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে কি করতেছে, আমাদের একটা নিউক্লিয়াস বানাচ্ছে, একটা নিউটন হচ্ছে, এবং কি অনেক শক্তি উৎপাদন হতেছে। আর এখানে কি করছে, ফিশন বিক্রিয়া হলো একটা নিউক্লিয়াস ভেঙে কি করতেছে, দুইটা মৌল তৈরি করতেছে। ওটা হলো কি ফিশন বিক্রিয়া। বুঝতে পারছো? আবার আরেকটা আছে হলো চেন বিক্রিয়া। চেন বিক্রিয়াটা হলো এই ইউরেনিয়ামের যে বিক্রিয়াটা, এগুলো কি চেন বিক্রিয়া। দেখো আমরা এখানে কি করছি, একটা ইউরেনিয়ামকে কয়টা নিউটন ধাক্কা মারছে, একটা নিউটন কিন্তু এর সাথে বিক্রিয়া করছে, এবং এই বিক্রিয়ার মাধ্যমে কয়টা নিউটন তৈরি করছে, দেখো 3টা নিউটন তৈরি করছে। এই 3টা নিউটন কিন্তু আরো 3টা ইউরেনিয়ামকে কি করতে পারবে, আঘাত করতে পারবে। কারণ কি তারা 3টা ভেঙে আরো কি করবে, 3 3 9টা পর্যন্ত ওই যে নিউটন তৈরি হবে। এবং 9টা মিলে আবার কি 3 9 27,
27টা নিউটন তৈরি হবে এবং 27টা আবার 27টা ইউরেনিয়ামকে ধাক্কা দিয়ে দেবে, মানে এভাবে আস্তে আস্তে কী খালি বাড়বেই। এটা হলো কি চেইন বিক্রিয়া, যেই বিক্রিয়ার মাধ্যমে চেইন বিক্রিয়া হলো, যেই বিক্রিয়া ঘটাইতে আর পরবর্তীতে আর কোনো শক্তি লাগে না, বুঝতে পারছো? এটা হলো কি চেইন বিক্রিয়া বলা হয়। তার মানে কি এখানে কি করতেছে, একটা নিউটন ভেঙে ভাঙতেছে এবং কি তিনটা নিউটন তৈরি হচ্ছে, এই তিনটা নিউটন আরও কি 3টা ইউরেনিয়ামকে ভাঙতেছে এবং অনেক শক্তি উৎপাদন করতেছে। আর এটা কি সুন্দরভাবে যদি আমরা যদি এটা নিয়ন্ত্রণ করতে পারি, এটা দিয়ে কী করতে পারবো, আমরা সুন্দর কাজে লাগাতে পারবো। যেমন কি আমাদের পারমাণবিক চুল্লি, এটা কাজে লাগায় কী করতেছে, বাষ্প বানাচ্ছে, ওই বাষ্প দিয়ে টারবাইন ঘুরাচ্ছে, টারবাইন ঘুরায় কী করতেছে, বিদ্যুৎ উৎপাদন করতেছে, বুঝতে পারছো? এটা হলো কি আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া, বুঝতে পারছি? আচ্ছা, আশা করা যায় তোমরা বুঝতে পারছো, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো ইনশাল্লাহ। ওকে, আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।